ফার্স্ট ফেজের ইংলিশ মিডিয়ামের যে প্রাইমারি ইন্টারভিউ সেটা শেষ, আপনারা সকলেই জানেন। এখন এই যে ইন্টারভিউ হয়ে গেল সেখান থেকে আমরা বেশ কিছু তথ্য সংগ্রহ করেছি, যে তথ্যগুলি এর পরবর্তীতে যারা ইন্টারভিউ দেবেন অর্থাৎ বাংলা মিডিয়ামের ছেলে মেয়ে তাদের কিন্তু খুব কাজে লাগবে। তাই আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি সেখানে পৌঁছানো থেকে সেখান থেকে বেরিয়ে আসা পর্যন্ত যা কিছু হবে, কোন কোন কাগজপত্র লাগবে, সেখানকার পরিবেশ কেমন, ডেমো কোন কোন নির্দিষ্ট বিষয়বস্তুগুলোর উপর জোর দেওয়া হচ্ছে, প্রশ্ন উত্তরে কোন কোন বিষয়বস্তুগুলোর উপর জোর দেওয়া হচ্ছে, সেই সবটা আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। এবারে এই যা কিছু তথ্য আপনাদেরকে প্রদান করব সেটা কিন্তু সবটাই ক্যান্ডিডেটদের মুখ থেকে শোনা। আমাদের যে পেড ব্যাচে ছাত্রছাত্রী যারা ছিলেন তাদের কাছ থেকে এই তথ্যগুলো সংগ্রহ করেছি। তাই এর মধ্যে বেশিরভাগ তথ্যই হয়তো সঠিক, কিন্তু দু একটা তথ্য একটু এদিক ওদিক হতে পারে। সেটাকে একটু মাথায় রেখে আজকের এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন, এটাই অনুরোধ। তাহলে আসুন আমরা শুরু করি। প্রথমে আপনাকে কল লেটার ডাউনলোড করতে হচ্ছে, নির্দিষ্ট দিনে আপনাকে এপিসি ভবনে পৌঁছে যেতে হচ্ছে। এখন আপনারা এপিসি ভবন কেমন করে পৌঁছবেন সেটা কম বেশি সকলেই জানেন, গুগল সার্চ করে দেখে নেবেন। যদি প্রয়োজন হয় পরবর্তী কোনো একটা দিন আমি ভিডিও বানিয়ে দেবো। নির্দিষ্ট যে সময় দেওয়া আছে সেখানে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হওয়ার পর যখন গেট খুললো আপনাকে ঢুকিয়ে নেওয়া হলো। এবারে অনেক চেয়ার পাতা রয়েছে সেখানে, সেই নির্দিষ্ট চেয়ারে আপনি বসলেন। এবারে সেখানে আপনাকে একটা স্লিপ দেওয়া হলো। এই যে স্লিপ পাশে যেটা দেখতে পাচ্ছেন, এই স্লিপটিকে আপনি ফিল আপ করলেন। ফিল আপ করে সেখানে অপেক্ষা করলেন। আপনাকে একজন এসে ডেকে নিয়ে গেল যেখানে ভেরিফিকেশন হচ্ছে, সেই ভেরিফিকেশন রুমে। এইবার ভেরিফিকেশন রুম থেকে আপনাদের অনেক কিছু জানার রয়েছে। প্রথমেই হচ্ছে যে কোন কোন ডকুমেন্টগুলো আপনাকে নিয়ে যেতে হবে। এর আগে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে যা কিছু লেখা রয়েছে সেই সব কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে, তার বাইরে কোনো কিছু নিয়ে যেতে হবে না। আর সেখানে যা কিছু রয়েছে সেগুলো কিন্তু কম বেশি সবটাই লাগবে। এবারে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ, কিভাবে গুরুত্বপূর্ণ আমি একটু আলোচনা করছি। প্রথমেই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটা না হলে আপনাকে সেখানে ইন্টারভিউ অংশ নিতে দেবে না, সেটা হচ্ছে যে টেট কোয়ালিফাই সার্টিফিকেট। সেটা সকলের কিন্তু লাগবে। এবারে 2023-এর হয়তো এখনো সার্টিফিকেট দেওয়া হয়নি, তাহলে সরকার যদি আপনাদেরকে সার্টিফিকেট দেয় সেক্ষেত্রে সেটা ডাউনলোড করে নিয়ে যেতে হবে। আর যদি না দেয়, হয়তো 23-এর ক্ষেত্রে ব্যতিক্রমী কোনো কিছু হতে পারে। বাকি যে যারা আছেন টেট কোয়ালিফাই করেছেন তাদের কিন্তু অবশ্যই সার্টিফিকেট নিয়ে যেতে হবেই হবে। টেটের যে অ্যাডমিট, এই অ্যাডমিট নিয়ে আপনাদের মধ্যে বিভ্রান্তি শেষ ছিল না, কিন্তু এই অ্যাডমিট আর লাগবে না। টেটের অ্যাডমিট লাগবে না। কাজেই কার হারিয়ে গেছে, কার পরীক্ষকের সই করা নেই, সেই সব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, ওটা লাগছে না। তাহলে প্রথমেই সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে টেটের যে সার্টিফিকেট সেটা আপনাকে নিয়ে যেতেই হবে, টেট কোয়ালিফাই সার্টিফিকেট, এবং তার সঙ্গে যে রেজাল্ট সিটগুলো রয়েছে সেই রেজাল্ট সিটগুলো আপনাকে নিয়ে যেতে হবে। সার্টিফিকেটগুলোও নিয়ে যেতে হবে, কিন্তু রেজাল্ট আর টেটের সার্টিফিকেট, একটা আইডি কার্ড, এটা লাগবেই। এবারে এতগুলোর মধ্যে শুধু এগুলোকে কেন তুলে ধরলাম, এবার ধরুন মাধ্যমিকের সার্টিফিকেট, এইচএস এর সার্টিফিকেট, এগুলো সব কিন্তু লাগবে। কিন্তু কোনো একটা যদি মিসিং সেখানে থাকে, তাহলে আপনাকে দিয়ে একটা মুচলেখা লিখিয়ে নেওয়া হচ্ছে যে আপনি 10 দিনের মধ্যে সেগুলো সেখানে গিয়ে দেখাবেন। আপাতত এই ডকুমেন্টগুলোর উপর ভিত্তি করে আপনাকে ইন্টারভিউয়ের সুযোগ দেওয়া হোক, এইরকম একটা ব্যাপার সৃষ্টি হয়েছে। এবার সেখানে আপনার টেট কোয়ালিফাই সার্টিফিকেট, এপিক বা আধার কার্ডের একটা ফটো আইডি প্রুফ, আর তার সঙ্গে যে সকল মার্কশিটগুলো রয়েছে, যেমন মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, যদি গ্র্যাজুয়েশন থাকে গ্র্যাজুয়েশনের মার্কশিট, আর ডিএলএড এর মার্কশিট, এই মার্কশিটগুলো কিন্তু দেখাতেই হবে। সার্টিফিকেটগুলো যদি না থাকে সেক্ষেত্রে কোনো একটা হয়তো মিসিং আছে, আপনাকে একটা লিখিত দিয়ে আসতে হবে যে 10 দিনের মধ্যে আপনি সেটা সেখানে গিয়ে জেরক্স কপি জমা দিয়ে আসবেন, তাহলে ইন্টারভিউ দেওয়া যাবে। এবারে এই যে ওবিসি ভ্যালিডেশনের একটা ব্যাপার রয়েছে, তো যারা এখনো পর্যন্ত ভ্যালিডেশন করেননি তাদের ক্ষেত্রে এটাই শুনতে পেলাম যে তাদেরকেও লিখিত দিতে হচ্ছে যে 10 দিনের মধ্যে আমি সেটা ভ্যালিডেশন প্রক্রিয়াটাকে শুরু করে তার যে নির্দিষ্ট নথি সেগুলো গিয়ে অফিসে জমা দিয়ে আসবো। এখন আমাকে এই যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট দিয়েই ইন্টারভিউ দেওয়ার সুযোগ দেওয়া হোক। এটা আমি শুনেছি। আমি আবারও বলছি, এগুলো সবই কিন্তু ক্যান্ডিডেটদের মুখ থেকে শোনা। নিশ্চিত হতে গেলে আপনাকে হয় পর্ষদে যেতে হবে, অথবা পর্ষদে ফোন করতে হবে, অথবা বিশ্বাস করতে হবে। তো যারা ওই রিভ্যালিডেশন করেননি তাদের ক্ষেত্রে যদি না করা থাকে, তাহলে আপনাকে ওখানে একটা মুচলেখা লিখে দিতে হচ্ছে যে আমি 10 দিনের মধ্যে সেটা প্রসেসিংটা শুরু হয়েছে সেটা দেখিয়ে আপনাদেরকে কাগজপত্র জমা দিয়ে যাবো, এখন আমাকে ইন্টারভিউ দেওয়ার সুযোগ করে দেওয়া হোক। এইরকম একটা প্রক্রিয়া সেখানে চলছে। অর্থাৎ আপনি এটা জেনে গেলেন যে রিভ্যালিডেশন করতেই হবে। সেক্ষেত্রে যারা করেননি এখনো পর্যন্ত, তারা এখন থেকে যদি শুরু করে দেন, তাহলে হয়তো ইন্টারভিউ হতে হতে একটা নির্ভরযোগ্য জায়গায় আপনি পৌঁছে যাবেন। এবারে যাদের
ওই যে ডকুমেন্টগুলি রয়েছে সেগুলো যাদের ল্যামিনেশন করা রয়েছে তাদের আলাদা করে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ সেখানে ল্যামিনেশন করা থাকলে কোনো সমস্যা হচ্ছে না। এর আগে আমরা দেখেছিলাম যে অ্যাডমিটের পিছনে স্ট্যাম্প দিয়ে দেওয়া, সাইন করে দেওয়া, তো এবছর শুনলাম সেই ধরনের কোনো সমস্যা নেই। কাজে যাদের ল্যামিনেশন করা আছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। আমি আবারও বলছি, এগুলো সব শোনা কথা, অবশ্য নির্ভরযোগ্য জায়গা থেকেই শুনেছি, তবুও একবার একটা ফাঁক রাখতে হয় যে সবটা নাও ঠিক হতে পারে। তো সেখানে টেটের সার্টিফিকেট বলুন বা আপনার মাধ্যমিকের অ্যাডমিট বলুন, যা কিছু আছে সেগুলো যদি ল্যামিনেশন করা থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা সেখানে হচ্ছে না। বেশ, এই একটা গেল। আর প্যারা টিচারদের ক্ষেত্রে তাদের যে ডকুমেন্টগুলো দরকার আপনি জানেন কোনগুলো দরকার। এক্সামটেড ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান, তাদের যে সার্টিফিকেটগুলো সেগুলো কিন্তু সেখানে দেখাতে হচ্ছে। শুধু ওই রিভ্যালিডেশনের ক্ষেত্রে যদি না করা থাকে আপনাকে একটা সুযোগ দেওয়া হচ্ছে। আর যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে সেগুলো দেখাতে হচ্ছে। এবার কাস্ট সার্টিফিকেট যদি কারো ডিজিটাল করা না থাকে, যদি আপনার যে নাম্বারটি বর্তমানে রয়েছে সেই একই নাম্বার যদি আপনি দেখেন যে অনলাইনে সেই একই দেখাচ্ছে, আলাদা করে কোনো নাম্বার ইস্যু হয়নি, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর যাদের সেগুলোকে ডিজিটাল করার জন্য নতুন একটা নাম্বার ইস্যু হয়েছে বা সেই সংক্রান্ত প্রক্রিয়াগুলোর মধ্যে দিয়ে যারা যাননি, তাদেরকে হয়তো সেটা ডিজিটাল পরবর্তীতে করতে হতে পারে। তো এটাও খুব একটা গুরুত্বপূর্ণ বা খুব একটা আটকাচ্ছে এরকম কোনো কিছু না, সব থেকে বেশি আটকাচ্ছে ওই রিভ্যালিডেশনের বিষয়বস্তুগুলোতে। এরপর যেটা জানতে পারলাম যে সাধারণ ভুল ত্রুটি, অর্থাৎ আপনি বিয়ের আগে আপনার এই টাইটেল ছিল, বিয়ে হয়ে যাওয়ার পর অতিরিক্ত একটি পদবি আপনার নামের সঙ্গে সে যুক্ত হয়েছে, তো এগুলো স্বাভাবিক সাধারণ ব্যাপার, এগুলো নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। এবারে দেখবেন যে অনেকজনের নামের মাঝে যে কিছু একটা নাম, বিশ্বদীপ চন্দ্র নন্দী, এই চন্দ্র নন্দীর মাঝে হয়তো কোথাও সিএইচ লেখা আছে, কোথাও চন্দ্র লেখা আছে। আপনার বাবার নামের ক্ষেত্রে হয়তো কোথাও এই সমস্যাগুলো আছে। তো যেগুলো খুব সাধারণ সামান্যতম ভুল ত্রুটি, সেগুলো খুব একটা যে কঠোর হাতে নিয়ন্ত্রণ করা হচ্ছে এমনটা না। অর্থাৎ আমি বিশ্বদীপ চন্দ্র নন্দী, কোথাও আছি বিশ্বদীপ সিএইচ নন্দী, এই যে বিষয়বস্তুগুলো, এক্ষেত্রে খুব একটা সমস্যা কিছু হচ্ছে না। যদি সেই বিষয়টা খুব মারাত্মক কোনো কিছু মনে হচ্ছে সেক্ষেত্রে ওই মুচলেখা লিখিয়ে নেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে। বেশ, এটুকু মিটে গেল। এবার যাদের নামের সাধারণ ভুল ত্রুটি কিছু রয়েছে তারা অবশ্যই ওই যে কোর্ট এফিডেভিট সেটা নিয়ে যাবেন, নাও না নিয়ে যেতে পারেন, আমার মনে হয় কাছে রাখলে ভালো হয়। আর যদি এমন কোনো ডকুমেন্ট থাকে যেটা আপনি দেখাতে পারবেনই না, একদম হারিয়ে টারিয়ে গেছে, সেটা পাওয়ার কোনো চান্সই নেই, তাহলে আপনি তো মুচলেখা লিখে দিয়ে ইন্টারভিউ দিয়ে চলে এলেন, কিন্তু 10 দিন পরে তো আপনাকে গিয়ে দেখাতে হবে। তো সেক্ষেত্রে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে একটা জিডি করে সেই জিডি কপি দেখালে সেটা মিটে যাবে কি যাবে না, কি সেক্ষেত্রে কি নতুন করে যেটা হারিয়ে গেছে সেই সার্টিফিকেট আপনাকে তুলতেই হবে। এই বিষয়বস্তুগুলো একটু নিজের দায়িত্বে জেনে নেওয়ার চেষ্টা করুন। আমি যদি জানতে পারতাম নিশ্চিতভাবে আমি অবশ্যই জানিয়ে দিতাম। বেশ, তাহলে এই কাগজপত্রের বিষয়বস্তু মিটে গেল। তাহলে ভেরিফিকেশন টেবিল, সেখানে দুজন থাকছেন, তারা যথেষ্ট সাহায্য করছেন। এবং যখন আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলেন তখন সাধারণ যে ভুল ত্রুটিগুলো সেখানে হয়েছে সেগুলো ওখানে খুব একটা গুরুত্বপূর্ণ কোনো কিছু না, কারণ যখন আপনি অরিজিনাল পেপারসগুলো দেখাচ্ছেন তখন তারা সবকিছু দেখে নিচ্ছে। আপনি উইথাউট অ্যাডিশনাল কি মার্কস যোগ করেছিলেন না করেছিলেন সেখানে ওখানে কোনো সমস্যা হচ্ছে না। ওনারা আপনার রেজাল্ট কার্ড দেখে সেখানে নিজেরা ক্যালকুলেটর মেরে হিসাব করে তাদের যে সিট রয়েছে সেখানে কম্পিউটারে তুলে নিচ্ছে। কাজেই যারা ওই অ্যাডিশনাল, উইথাউট অ্যাডিশনাল এই সমস্ত সমস্যায় ভুগছিলেন তাদের এসব নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আর ছবি, আপনি যখন যাচ্ছেন তখন আপনার যে রিসেন্ট ছবি সেটা এক কপি সেখানে নিয়ে যেতে হচ্ছে, সেটাকে সেলফ অ্যাটেস্টেড করতে হচ্ছে। সেলফ অ্যাটেস্টেড মানে ছবির উপর আপনাকে সাইন করতে হচ্ছে, এটাই হচ্ছে সেলফ অ্যাটেস্টেড। আর যা কিছু ডকুমেন্টগুলো আপনি নিয়ে যাচ্ছেন, ডকুমেন্টসগুলো সেগুলোকে সব অ্যাকসেপ্ট সেলফ অ্যাটেস্টেড করতে হচ্ছে। বেশ, তাহলে এবারে যখন আপনি সেখানে পৌঁছে গেলেন আপনাকে একটা স্লিপ দেওয়া হলো, সেই স্লিপটা আপনাকে আগে দেখিয়েছি, সেই স্লিপটা ফিল আপ করে ওনাদেরকে জমা দিতে হলো এবং পেপারসগুলো আপনি সেখানে গিয়ে সাবমিট করলেন। সেখানে পেপারসগুলো দেখা হলো, দেখে যখনই দেখা হলো যে হ্যাঁ সবকিছু ঠিক আছে, তখন আপনাকে সেই স্লিপটা ইস্যু করে দেওয়া হলো। এবারে সেই স্লিপটাকে নিয়ে আপনি এবার চলে গেলেন যেখানে ইন্টারভিউ দেওয়া হচ্ছে সেখানে। এবার দেখা যাচ্ছে সিরিয়াল ওয়াইজ 1 2 3 4 করে ঢুকছে। এবার 4 নম্বর ক্যান্ডিডেট দেখা যাচ্ছে যে তার হয়তো পেপারসের কোনো সমস্যা রয়েছে, একটু সময় লাগবে তার ভেরিফিকেশনটা কমপ্লিট হতে, আপনি হয়তো 5 নম্বর, তখন আপনাকে সেখানে ঢুকিয়ে দেওয়া হবে। আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে 1 2 3 4 করতে করতে চলবে। এবং সেখানে কিন্তু অ্যাটেন্ডেন্ট রয়েছেন,
তাহলে আপনি যখন সেই স্লিপটাকে নিয়ে যখন ইন্টারভিউ দেওয়ার জন্য চলে গেলেন, তখন সেখানে একজন রয়েছেন যার কাছে আপনি স্লিপটা জমা দিচ্ছেন এবং তিনি আপনাকে ইন্টারভিউ বোর্ড পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করছেন। আর সেই স্লিপটা সেই অ্যাটেন্ডেন্ট তিনি নিয়ে গিয়ে ইন্টারভিউয়ারের কাছে জমা দিচ্ছেন। এবার ইন্টারভিউয়ার আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা ওখানে কম্পিউটারে টাইপ করে দেখছে, আপনি সেই ক্যান্ডিডেট আপনার ছবির সঙ্গে মিলিয়ে নিচ্ছে, আপনার নাম জিজ্ঞাসা করছে, আপনি যখন নাম জিজ্ঞাসা বলে দিলেন তারা কনফার্ম হয়ে গেল, আপনাকে এক জায়গায় সাইন করে নিয়ে এবার বসিয়ে ইন্টারভিউটা শুরু হচ্ছে। তাহলে এই হচ্ছে প্রথম পর্ব এবং পেপার ভেরিফিকেশনের যে সমস্ত বিষয়বস্তু আশা করি সেগুলো বলতে পারলাম। এবার সেখানকার পরিবেশ হচ্ছে যথেষ্ট হেল্পফুল, মানে এতটাই হেল্পফুল যে নির্দিষ্ট সময়ে যদি কেউ পৌঁছতে না পারে তার মানে এই নয় যে সে ইন্টারভিউ দিতে পারবে না, তাকেও ইন্টারভিউ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আপনারা পেপারে দেখেছেন যে এই সংক্রান্ত একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছিল যে এই বছর সেই রকমই ব্যবস্থা করা হয়েছে যে বিশেষ কোনো কারণে যদি কেউ উপস্থিত হতে না পারে, সে যদি আবেদন করে তাকে কিন্তু পরবর্তীতে ইন্টারভিউ দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। তাহলে সেই নির্দিষ্ট দিনে যদি কেউ পৌঁছাতে পারেন তাকে কিন্তু সেখান থেকে ফিরে আসতে হচ্ছে না বা হবে না। আর ভেরিফিকেশন টেবিল থেকে শুরু করে যিনি অ্যাটেন্ডেন্ট রয়েছেন তারা এবং ভিতরে যে ইন্টারভিউয়াররা রয়েছেন তারা সকলেই কিন্তু যথেষ্ট কোঅপারেট করছেন। বেশ, এবারে আমরা তাহলে এবার চলে আসি পরবর্তী টিচিং ডেমনস্ট্রেশনের প্রসঙ্গে। যখন আপনি টিচিং ডেমনস্ট্রেশন দিচ্ছেন সেই ঘরটা কিন্তু অত্যন্ত ছোট্ট ঘর, অর্থাৎ 3টে মানুষ পাশাপাশি বসে থাকলে যেটুকু হয় তার সামনে হয়তো আর 4 হাত মতো জায়গা রয়েছে, আর টেবিল একটা রয়েছে, তার উল্টো দিকে 3জন বসে রয়েছেন, এদিকে একটা চেয়ার রয়েছে। এবার চেয়ারটা যদি একটু সরিয়ে দেওয়া হয় তাহলে আপনি টিচিং ডেমনস্ট্রেশন দেওয়ার সময় সেই চেয়ারটা আপনার মাঝে চলে আসবে, এইটুকুই, এতটাই ছোট ঘর। তাই আপনাকে চেয়ারটাকে সরিয়ে দিয়ে সেইটুকু জায়গায় টিচিং ডেমো দিতে হবে। সেখানে কিন্তু বোর্ড রয়েছে, সেখানে মার্কার পেন রয়েছে, চকের কোনো ব্যবস্থা নেই, মার্কার পেন রয়েছে, বোর্ড রয়েছে। আর সেখানে কিছু আপনারা নিশ্চয়ই শুনেছেন, দেখেছেন যে কিছু টিএলএম কিন্তু রাখা রয়েছে অন্যবারের থেকে অতিরিক্ত, অন্যবার যেগুলো থাকে না। অন্যবার শুধুমাত্র একটা করে গ্লোব থাকে, এবার কিন্তু টেবিলে একটা করে গ্লোব থাকছে এবং তার সঙ্গে কিছু সেপ সেগুলো থাকছে, সেখান থেকে কোশ্চেন করা হচ্ছে। টিচিং ডেমনস্ট্রেশন দেওয়ার সময় সেগুলোকে ব্যবহার করতে বলছে অনেক সময় টিএলএম হিসেবে। তো এই চলছে। বেশ, এবারে ডেমোর ক্ষেত্রে সব থেকে চর্চিত, সব থেকে আলোচিত বিষয়ের দিকে যাই। সেটা হচ্ছে যে এর আগের বছর কিন্তু ক্যান্ডিডেট তাদেরকে নিজের ইচ্ছে মতো টিচিং ডেমনস্ট্রেশন দিতে বলা হয়েছিল, কিন্তু এবার ক্যান্ডিডেটদের যে বক্তব্য, আমাদের যতগুলো স্টুডেন্ট ছিল তাদের সকলের মুখেই শুনেছি যে তাদের কাউকেই কিন্তু নিজের ইচ্ছে মতো টিচিং ডেমনস্ট্রেশন করতে বলা হয়নি। তাহলে এই একটা বিরাট একটা পরিবর্তন এলো যে যে যেখান থেকে একটা ডেমো রেডি করে চলে গেল এবং ইন্টারভিউ দিয়ে দিল, সেই বিশেষ ব্যাপারটা কিন্তু এবছর ঘটছে না। এবছর টিচিং ডেমনস্ট্রেশনের টপিক চুজ করে দেওয়া হচ্ছে এবং সেই টপিকগুলো এমনই যে যে একটা দুটো টিচিং ডেমনস্ট্রেশন রেডি করে চলে যাবেন তার পক্ষে একটু সমস্যা হয়ে যাবে। এবং সরাসরি টপিকও না যে আপনি গাছেরা কেমন করে খাদ্য তৈরি করে সেটা পড়ান, এমনটাও না, তার থেকেও সেটা আরো গভীরে যাচ্ছে। অর্থাৎ নির্দিষ্ট বিষয় সম্বন্ধে যার কনসেপ্ট নেই তিনি কিন্তু এটাকে পাঠদান করতে পারবেন না, এইরকম একটা অবস্থা তৈরি হচ্ছে। তাই আপনারা সকলে সাবধান হয়ে যান। আপনারা যত বেশি বেশি সম্ভব স্কিল প্র্যাকটিস করুন। একটা দুটো টিচিং ডেমনস্ট্রেশন ইউটিউব থেকে কপি করে গেলে একটু সমস্যা হবে বলে মনে হচ্ছে, কারণ যেহেতু সকলকে নিজের ইচ্ছে মতো টিচিং ডেমনস্ট্রেশন করতে দেওয়া হচ্ছে না, ইন্টারভিউরা টপিক চুজ করে দিচ্ছেন এবং সেই টপিক চুজ করে দেওয়ার মধ্যেও কিন্তু আবার বিশেষ বিশেষ কিছু বিষয় থাকছে যে ডেমো সংক্রান্ত অভিজ্ঞতা যার নেই বা একটা নির্দিষ্ট টপিকের সঙ্গে অন্য একটা নির্দিষ্ট টপিকের লিঙ্ক করতে পারে এইরকম ধারণাগুলো যাদের নেই তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। তাই আপনারা টিচিং ডেমনস্ট্রেশন বিষয়ে আরো অনেকটা সিরিয়াস হন। এবার টিচিং ডেমনস্ট্রেশনের এর আগের বছর যেমন উপস্থাপন স্তর থেকে শুরু করতে বলা হয়েছিল, তো এবছরও কিন্তু আমরা মোটামুটি সেই রকমই দেখতে পাচ্ছি যে বোর্ড ওয়ার্কের যে ব্যাপারটা থাকে, শ্রেণী তারিখ লেখালেখির বিষয়বস্তুগুলো ওগুলো বারণ করা হচ্ছে এবং সরাসরি কিন্তু টপিকে ঢুকে যেতে বলা হচ্ছে। তাহলে আপনারা বাড়িতেও কম বেশি এরকম করেই প্র্যাকটিস করুন যে ওগুলোকে না লিখে সরাসরি টপিকে প্রবেশ করছেন, এইরকম একটা জায়গা থেকে টিচিং ডেমনস্ট্রেশনটা শুরু হচ্ছে। আর টিচিং ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে ব্ল্যাকবোর্ড ব্যবহার করা বা প্রশ্ন করা এগুলো তো আপনাদের নিজস্ব ব্যাপার, কে করবেন, কে কিভাবে টিচিং ডেমো দেবেন সেটা তার নিজস্ব ব্যাপার, সেগুলো আপনাদের মতো যেমন খুশি করতে পারেন, সেখানে কোনো সমস্যা কিছু হচ্ছে না। আর ডেমোর ক্ষেত্রে এর আগের বছর আমরা দেখেছিলাম যে অ্যাভারেজ 1 মিনিট 1.5 মিনিট করেও ডেমো দিয়েছিল, হয়তো 30 সেকেন্ডেও ডেমো দেখা হয়েছিল কারোর, কিন্তু এবছর সেটা পরিবর্তন হয়ে মোটামুটি অ্যাভারেজ যেটা শুনতে পেলাম, অর্থাৎ স্টুডেন্টগুলোকে জিজ্ঞাসা করলাম তুমি কতক্ষণ দিয়েছো, তুমি কতক্ষণ দিয়েছো, তো এরকম করে একটা অ্যাভারেজ মোটামুটি 3.5 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, এই 3 থেকে 4 মিনিটের একটা টাইমকে জানতে পারলাম যে মোটামুটি সকলকে এইটুকু সময় দেওয়া হয়েছে। বেশ, এবারে এর আগের বছর প্রত্যেক ক্যান্ডিডেটকে একটা করে ডেমো দিতে হয়েছিল,
এবছর কিন্তু তার একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে। ক্যান্ডিডেটদেরকে একটা করে ডেমো তো দিতে বলছে, আবার কাউকে কাউকে দুটো করেও ডেমো দিতে বলছে, আবার কাউকে কাউকে বসে বসে ডেমো দিতে বলছে, যে ব্ল্যাক বোর্ডে যেতে হবে না, এখানে বসে বসেই বলুন যে আপনি কেমন করে পড়াবেন। আবার ডেমো যখন দিচ্ছে, ডেমো দিতে দিতে হঠাৎ করে দাঁড় করিয়ে দিয়ে সেখান থেকে প্রশ্ন করছেন। এইরকম ডেমোর ক্ষেত্রে কিন্তু হচ্ছে। আর ডেমোর ক্ষেত্রে ওই যে নাচ করে ডেমো দিলে, গান করে ডেমো দিলে তাকে ইন্টারভিউ রুম থেকে বের করে দেওয়া হচ্ছে, এরকম একটা খবর দেখছিলাম। আমার একাডেমির যে ছেলে মেয়ে তাদের মুখ থেকে কারোর মুখে এরকম শুনিনি যে সেখানে গিয়ে যে নির্দিষ্ট টিচিং ডেমনস্ট্রেশনগুলো দিলে সেখানে যদি গান গাওয়া হচ্ছে বা সেখানে কেউ রোল প্লে করছে তাকে থামিয়ে দেওয়া হয়েছে, এরকম কোনো কিছু আমি কমপক্ষে শুনিনি। ডেমো দেওয়ার সময় টপিকটা তারা চুজ করে দিচ্ছেন, এবার যে বা যিনি সেই টপিকে ডেমো দিতে পারছেন না তিনি জানাচ্ছেন যে স্যার আমি এটা পারবো না, তখন তাকে নিজের মতো করতে দেওয়া হচ্ছে। আর যে পারছেন তাকে বলা হচ্ছে যে আপনি ওই বোর্ড ওয়ার্কের ওইগুলোকে করবেন না, উপস্থাপন থেকে শুরু করুন। এর বাইরে যে কেউ একজন কোনো কিছু একটা পড়াতে গিয়ে কৃতকলার ব্যবহার করেছে বা কিছু একটা করেছে, তাকে ইন্টারভিউ রুম থেকে বের করে দেওয়া হয়েছে, আমি এরকম কোনো কিছু তথ্য পাইনি। বেশ, ডেমোর ক্ষেত্রে বিষয়বস্তু মিটে গেল। এবার প্রশ্ন উত্তরের ক্ষেত্রে আসি। প্রশ্ন উত্তরের ক্ষেত্রে সেই মিশ্র কোশ্চেনই করা হচ্ছে। এবার ডেমো থেকে কিছু কাউন্টার কোশ্চেন করা হচ্ছে, তবে সব যে ডেমো থেকেই কাউন্টার কোশ্চেন হচ্ছে এমনটা না। অনার্স লেভেল থেকে বা যার যেটা সাবজেক্ট সেখান থেকে প্রশ্ন করা হচ্ছে। সাধারণ আলাপচারিতার যে কোশ্চেন সেগুলো করা হচ্ছে। আবার কাউকে কাউকে জেলা থেকেও কোশ্চেন করা হচ্ছে, কাউকে কাউকে এডুকেশন থেকেও কোশ্চেন করা হচ্ছে, কাউকে কাউকে পরিস্থিতি নির্ভর প্রশ্নও করা হচ্ছে। তাহলে ডেমোর ক্ষেত্রে যেমন নির্দিষ্ট আমরা দেখতে পেলাম যে সেখানে টপিক চুজ করে দেওয়ার একটা ব্যাপার এবছর হয়েছে। আগের বছর বেশিরভাগ জনকেই হয়তো নিজের ইচ্ছে মতো করতে দিয়েছিল, সেখানে একটা পরিবর্তন এসেছে। তো সেই একই পরিবর্তন প্রশ্ন উত্তরের ক্ষেত্রে কিছু বলতে পারি না, কারণ প্রশ্ন উত্তরের আগের বছর যেমন মিশ্র প্রশ্ন উত্তর হয়েছিল, এবছরও সেই একই হয়েছে। শুধু একটা পরিবর্তন, যে এর আগের বছর যে ক্যান্ডিডেট ছিলেন তাদেরকে অ্যাভারেজ 3টে-4টে করে কোশ্চেন করা হয়েছিল, আর এবছর যে ক্যান্ডিডেট আছেন তাদেরকে অ্যাভারেজ 7টা-8টা করে কোশ্চেন করা হয়েছে, অর্থাৎ আরো বেশি বেশি করে প্রশ্ন করা হয়েছে। এবার সেই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন গ্রুপ থেকে হয়েছে, সেগুলো টিচিং ডেমনস্ট্রেশন থেকেও কাউন্টার কোশ্চেন হয়েছে, তার যে নির্দিষ্ট সাবজেক্ট, ভালো লাগার সাবজেক্ট বা অনার্স বা এরকম কোনো কিছু যা আছে সেখান থেকে কোশ্চেন করা হয়েছে, বিদ্যালয় থেকে কোশ্চেন করা হয়েছে, এডুকেশন রিলেটেড কোশ্চেন করা হয়েছে, সিচুয়েশন বেসড রিলেটেড কোশ্চেন করা হয়েছে, সব রকমই মিলিয়ে মিশিয়ে কিন্তু করা হয়েছে। তবে ডেমো থেকে এর আগের বছর কাউন্টার কোশ্চেন করার প্রবণতা যেটুকু ছিল তার থেকে এই বছর অপেক্ষাকৃত বেশি আছে। এবারে আমাদের একাডেমি থেকে যে ছেলেমেয়েরা ইন্টারভিউ দিতে গিয়েছিলেন, আমি এগুলো তাদের অভিজ্ঞতা বললাম, এই না যে আমি ইউটিউব থেকে ওই যে ইন্টারভিউ গুলো হচ্ছে সেগুলো ভিডিও পোস্ট করা হচ্ছে সেখান থেকে দেখে বলছি, কারণ সেগুলো তো আপনারা দেখতেই পেয়েছেন। তো আমি যেগুলো বলছি এগুলো হচ্ছে আমাদের ছেলে মেয়েদের যে অভিজ্ঞতা হয়েছে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, তার মূল বিষয়বস্তুটুকু তুলে ধরলাম। তো মোটামুটি শুরু থেকে, প্রবেশ থেকে শুরু করে, স্লিপ দেওয়া থেকে শুরু করে, ভেরিফিকেশনে কোন কোন বিষয়বস্তুগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে কোন কোন কাগজপত্রগুলো মাস্ট লাগছেই, তখন কোন কোন কাগজপত্রগুলো না থাকলে পরবর্তীতে দেখানোর প্রতিশ্রুতি দিয়েও দেওয়া যাচ্ছে, সেগুলো সব বললাম। তারপরে সেখানকার পরিবেশ কেমন সেটা বললাম, ডেমনস্ট্রেশনের সময় কেমন করে ট্রিট করা হয়েছে সেটা বললাম, প্রশ্ন উত্তরের ক্ষেত্রে কোন কোন বিষয়বস্তুগুলো মাথায় রাখা হচ্ছে সেটা বললাম। এবারে 3টে দিন জাস্ট অপেক্ষা করছিলাম যে যতটা সম্ভব একেবারে নিখুঁত তথ্যগুলো আপনাদের সঙ্গে সামনে পরিবেশন করব তার জন্য। তবুও একটা কথা শেষে বলতেই হয় যে আমি তো আর ইন্টারভিউ দিতে যাইনি, কাজেই আপনাদের যেগুলো যে তথ্যগুলো দিলাম সেগুলো সবই কিন্তু সেই নির্দিষ্ট স্টুডেন্টদের মুখ থেকে শোনা বা সংগ্রহ করা। আমি তাদের প্রতি এতটাই আত্মবিশ্বাসী যে তারা আমাকে ভুল খবর দেবে না সেটা নিশ্চিত করে বলতে পারি। তবে সেটা ছিল ইংলিশ মিডিয়াম, এটা হচ্ছে বাংলা মিডিয়াম, সেখানে ছেলে মেয়েদের সংখ্যা কম, এখানে ছেলে মেয়েদের সংখ্যা বেশি। এখন এই পার্থক্যের জন্য কিন্তু আমার এই বক্তব্যের কোনো কোনো অংশে পার্থক্য হয়ে যেতে পারে। যেমন ধরুন যে 2টো দিন শুধুমাত্র হয়তো 150 জন ইন্টারভিউ দিয়েছেন, তাই সেখানে হয়তো বেশি বেশি সময় দেওয়া হয়েছে, সেখানে টিচিং ডেমনস্ট্রেশন 2-3টে করে দেখা হয়েছে, কোশ্চেন 12টা-13টা করে করা হয়েছে। এবার যখন জেলার বাংলা মিডিয়ামের ইন্টারভিউ শুরু হবে সেখানে তো প্রচুর ক্যান্ডিডেট, তাই সময় বাঁচানোর জন্য সেগুলো কমতে পারে বা একই থাকতে পারে। এখন সেগুলো সম্বন্ধে নিশ্চিত করে কোনো কিছু বলা মুশকিল। তবে কাগজপত্রের যে বিষয়টা সেটা আমি বলবো যে জাস্ট আপনি এখান থেকে শুনে একটা ধারণা নিলেন, এবারে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনার হয়তো দেখা যাচ্ছে যে মাধ্যমিকের সার্টিফিকেটটা হারিয়ে গেছে,
তো সেখানে আপনি আমার কথা শুনে চলে যাবেন ইন্টারভিউ দিতে, নাকি আপনি নিজে একবার যাচাই করে দেখবেন যে আদতে ব্যাপারটা কি। তো বাকি যা কিছু বললাম সেটা সবটাই আশা করি হুবহু মিলে যাবে। এই পেপার ভেরিফিকেশনের যে ব্যাপার বা কাগজপত্র সংক্রান্ত যে ব্যাপারটা, সেটা যদি আপনার কোথাও কোনো অংশে কোথাও সংশয় থাকে, আপনি নিজে একবার পর্ষদে ফোন করে হোক গিয়ে হোক সেখান থেকে সেই বিষয়বস্তুগুলো সম্বন্ধে নিশ্চিত জেনে আসবেন। শেষ পর্যন্ত এটুকুই বলবো, কারণ আমি হয়তো এখানে এসে বলে মুক্তি পেয়ে গেলাম, কিন্তু আপনি তো ইন্টারভিউ বোর্ডে সেখানে গিয়ে আটকে যাবেন। এবারে আমার সাবস্ক্রাইবার আমার কাছে খুব প্রিয়, তাই আমি কোনো ভুল তথ্য তাদের সামনে পরিবেশন করতে চাই না। এটা যেটুকু তুলে ধরলাম, যদি কারোর হেল্প হয়। আর এই বিষয়ে এই বিষয়গুলিকে নিয়ে আমাকে কেউ মেসেজ করবেন না, কারণ আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে তুলে ধরলাম। এবারে আপনি যখন মেসেজ করবেন তখন আমার এই মুখ থেকে এই ভিডিওর মধ্যে দিয়ে যেগুলো শুনলেন তার থেকে অতিরিক্ত কোনো তথ্য আমি তুলে ধরতে পারবো না আপনার সামনে, কারণ যেটুকু জেনেছি সবটুকুই বলে দিলাম, যেটা নিশ্চিত জেনেছি সেটাও বলে দিলাম, যে যার মধ্যে কিছুটা অনুমান রয়েছে সেটাও বলে দিলাম। বেশ, তাহলে সকলে প্রস্তুতি নিন, সকলে প্রস্তুত হন, ভয় পাবেন না, ভয় না পেয়ে লড়াই করতে হবে। ভালো করে ডেমো প্র্যাকটিস করুন, নন্দী একাডেমির টিচিং ডেমনস্ট্রেশনগুলো ভালো করে দেখুন, নন্দী একাডেমির প্রশ্নোত্তর পর্বগুলোতে অংশ নিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। কথা দিচ্ছি ইন্টারভিউ দৌড়ে আপনাকে কিছুটা হলেও এগিয়ে দিতে পারবো। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো একদিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।